3 নম্বর পর্ব ছেঁচড়া। কোনো এক আষাঢ়ের সকালে জন্ম হয়েছিল ইন্দুবালার। মায়ের মুখে শুনেছিলেন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল সেদিন। কাঁঠাল গাছের গুঁড়ি বেয়ে বৃষ্টির জল ঢুকেছিল আতুর ঘরে। জল থই থই মেঝেতে সদ্য জন্মানো শিশুটি সাঁতার কাটছিল যেন। ঠাম্মা কোলে তুলে নিতেই অবাক হয়ে গিয়েছিলেন। এমন চাঁদপানা মুখ তুই কোথায় পেলি এই বংশে? সোহাগ করে নাতনির নাম রাখলেন ইন্দুবালা। তারও বছর 5 পরে মাঘের কুয়াশা ভরা ধান ক্ষেতের আল দিয়ে হেঁটে বাবার হাত ধরে স্কুলে ভর্তি হয়েছিলেন। শুধু এইটুকু মনে আছে, ফুল ফুল ছাপ একটা ফ্রক পরেছিলেন। গায়ে ছিল মায়ের বোনা সোয়েটার, মাথায় উলের টুপি। ঠাম্মার কাছে শোনা রূপকথার রানী বলে মনে হচ্ছিল সেদিন নিজেকে। ঠাকুরদার টোলটা তখনও চলছে টিমটিম করে। সেই টোলে বর্ণপরিচয়, ধারাপাত এইসব টুকটাক শিখতে শুরু করেছিলেন। কিন্তু বেশি দিন সেখানে পড়া হলো না। আমের গাছে মুকুল ভরিয়ে সরস্বতী পুজোয় হাতে খড়ি দিয়ে দাদুর বড্ড তাড়াতাড়ি ছিল হয়তো এক্কেবারে চলে যাওয়ার। শিশিরে ভিজেছিল টোলের রাস্তাটা। সেদিন কেউ আর দাওয়া ঝাড় দেয়নি, উঠোন ল্যাপেনি। পাশের মুকুল ভর্তি বুড়ো আম গাছটা কাটা হয়েছিল দাদুর সৎকারের জন্য। ঠিক এর পরেই 2 গাঁ পেরিয়ে পড়তে গিয়েছিলেন ছোট্ট ইন্দুবালা। পড়াশুনায় তার বেজায় মন ছিল। দাদু সেই ছোট্টবেলাতেই তাকে স্বপ্ন দেখিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ইয়া বড় বাড়ি, সামনে কত কত গাড়ি, বেনি দুলিয়ে শাড়ি পরে ইন্দুবালা কলেজ করছে। এমন একটা ঝাপসা ছবি যেন আলপনার মতো আঁকা থাকতো মনে। ওইটুকুনি মেয়ে এত সব কিছু যে বুঝতো তেমনটা ঠিক না। শুধু অনেক দূরে হারিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকতো। এক্কা দোক্কা লুকোচুরি খেলনা বাটির বয়স পার করে ইন্দুবালা প্রবেশ করলেন এবার হাই স্কুলে। সেখানে মেয়ে বলতে হাতে গোনা ওই কয়জন। মাঝের পাড়া, পুবের গা আর কলাপোতা মিলিয়ে মেয়ের সংখ্যা তেমন একটা ছিল না। থাকবেই বা কী করে? সবাইকে স্কুলে যাওয়ার অনুমতি দিত না বাড়ির লোকজন। ছেলের পালের মধ্যে মেয়ে বসবে শুনেই হাত পা ঠান্ডা হয়ে আসতো অনেকের। ইন্দুবালার মার পছন্দ ছিল না স্কুলটা কোনো দিনই। বাড়িতে তো পড়াশোনা করা যায়, অনেকবার সে কথা বলেছেন স্বামীকে। কিন্তু যার বাবার টোল ছিল সে নিজে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এককালে পড়াশোনা করেছে, কিন্তু ভাগ্যের ফেরে মাঝপথে ছেড়ে দিয়ে এসে সংসারে হাত লাগিয়েছে। সে তার মেয়েকে পড়াবে না তা হতে পারে? তাই লেখাপড়া, স্কুলে যাওয়াটা চলছিল ইন্দুবালার দিনের অন্যান্য কাজের মতোই। সেটাও অবশ্য বেশি দিন স্থায়ী হলো না। মায়ের খানিকটা চিলচিৎকারেই হোক আর চারপাশের পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ার কারণেই হোক, কোনো এক সূত্র ধরে বাবা চিঠি লিখেছিলেন তার বনগ্রামের এক বন্ধুকে। কন্যার বিবাহ তাড়াতাড়ি সম্পন্ন করিতে চাই, ভালো পাত্র থাকিলে জানাইও। সেখান থেকে উত্তর পেতে দেরি হয়নি। ছেলে একেবারে মাস্টার, নিজেদের দোতলা বাড়ি, বনেদি বংশ, বন্ধুর বিশেষ পরিচিত। শুধু একটি খুঁত আছে। খুঁত? ঠাম্মা সেদিন বাড়িতে তালের ভাপা পিঠে করেছিলেন। গ্রামে অষ্টপ্রহরের জন্য বাড়িতে ছিল নিরামিষ রান্না। হাঁড়িতে সেদিন বসেছিল আতপ চালের খিচুড়ি। আলুগুলো ডুমো ডুমো করে কাটা ছিল। বাগান থেকে ইন্দুবালা তুলে এনেছিলেন অসময়ের কাঁচা টমেটো। নামানোর আগে ঠাম্মা ছড়িয়ে দিয়েছিলেন হরিমতির দুধে তোলা বাড়ির ঘি। কলাপাতায় ঘিয়ের গন্ধ ওটা খিচুড়ি খেতে বসে দোজ করে শব্দটা জীবনে প্রথম শুনেছিলেন ইন্দুবালা। ছাদনাতলায় ছেলেকে দেখতে ডাকাত মনে হয়েছিল তার। ইয়া গোপ, বাবরি চুল, চোখে টকটকে লাল, দাঁতগুলো খয়েরের ছোপে মলিন, নিঃশ্বাসে দুর্গন্ধ। ছেলে বরণ করে এসে এই প্রথম মা বাবার হাত ধরে জানতে চেয়েছিলেন, সব খবর নিয়ে দিচ্ছ তো মেয়েকে? গা দিয়ে যে গন্ধ বেরোয়। সবাই ফিস ফাঁসাচ্ছে, বলছে মাতাল বর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাসর ঘরে কড়ি খেলা শুরু হয়ে গেছে। একটু পরেই বউয়ের পাশে দোজ পরে স্বামী ঘুমে ঢলে পড়লে ইন্দুবালা ভালো করে তাকিয়েছিলেন লোকটার মুখের দিকে। হাঁ করে ঘুমাচ্ছিলেন বাবুর মাস্টার রতনলাল মল্লিক।
নাক ডাকার চোটে বাইরে এসে বসেছিলেন ইন্দুবালা। চারিদিকের অন্ধকারে সেই শেষবারের মতো জোনাকিগুলো যখন আলো জ্বালিয়ে তার ঘিরে ধরল, তখন নিজেকে আর সামলাতে পারেননি তিনি। ভেঙে পড়েছিলেন। একটা মেয়ে তার যাবতীয় শেষ স্বপ্নটুকু নিয়ে কাঁদছে। তার সাক্ষী কাছের কোনো মানুষ ছিল না সেদিন। কোনো দিনই অবশ্য থাকেননি ইন্দুবালার পাশে কেউ। কিন্তু জাম গাছটা ছিল, তুলসীতলা ছিল, পুকুর পাড়ের কাঁচা মিঠে আম গাছটা যেন ডালপালা নেড়ে বলেছিল, কাঁদিস না ইন্দুবালা, একটুও কাঁদিস না, এটা তোর নিয়তি। এরপর ইন্দুবালার আর কোনো দিন বসা হবে না নিজের বাড়ির এই দাওয়ায়, ফেরা হবে না জন্মভূমিতে। কলাপোতা গ্রামটা সশরীরে মুছে যাবে তার ভৌগোলিক স্থাবর অস্থাবর সব কিছু নিয়ে। ইন্দুবালার শুধু মনে রয়ে যাবে এক অলৌকিক অনুভূতি, দেশ নামের স্পর্শ না করা এক স্বপ্নকে। মেয়ের হাত থেকে কনকাঞ্জলি নিয়ে মা আর ফিরে তাকাননি, নিয়মও ছিল না। এক রাতের মধ্যেই তিনি বুঝেছিলেন কার হাতে মেয়েকে তুলে দিলেন। শেষ পর্যন্ত নিজের স্বামীকে বেশ কিছু বলতে পারেননি, এমনকি দায় চাপাতেও না, কারণ তিনি জানতেন তার মেয়ে দিন দিন একটা আগুনের গোলা তৈরি হচ্ছে। ওই রূপ এই পাড়াগায়ে খাল বিল পুকুরের পাশে শাপলা গন্ধরাজের মতো যত ফুটে বেরোবে, তত বাড়ির বিপত্তি বাড়বে। এমনিতেই রাত বিরতে ঘুম ভেঙে যায় তার। এগিয়ে গিয়ে দেখেন দরজার হুড়কো ভালো করে দেওয়া আছে কিনা। বাড়িতে আগুন ডাকলে তার সাথে যে পর্যাপ্ত জলও রাখতে হয়, সেটা মনে করেই হাত পা সেধিয়ে যেত তার। পাশের গ্রাম থেকে মনিরুল মাঝে মাঝেই আসতো ইন্দুবালার কাছে পড়া দেখতে। সমবয়সী তারা, একেবারে পছন্দ হতো না মায়ের। ইন্দুবালা সেটা বুঝতেন, কিন্তু মনিরুলকে খুব মিষ্টিই লাগতো তার। গুটি আমে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, চিনি মাখিয়ে খেলে যেমন মনিরুল ঠিক তেমন। লজ্জায় মুখে লাল হয়ে যায় ইন্দুবালার। এসব কি ভাবছেন তিনি? তড়ি ঘড়ি বাইরের দাওয়ায় আসন পেতে কাঁসার গ্লাসে জল দিয়ে বসতে দিতেন মনিরুলকে। এই বাড়িতে ছোঁয়াছুড়ির বাদ বিচার তেমন না থাকলেও মনিরুলের জায়গা কোনো দিন বাড়ির অন্দরে হয়নি, হতো না কোনো কালে। যদিও ধর্ম জাত এইসব নিয়ে বড় একটা মাথা ঘামাতেন না দাদু, কিন্তু বাবা মা ছিলেন উল্টো পথের পথিক। ছুঁতমার্গের বাজ বিচার যে কত দূর যেতে পারে তা ইন্দুবালা দেখেছিলেন কলকাতায় এসে, শাশুড়ির সংসারে। তার জীবন থেকে সবাই চলে যাবার পর ইন্দুবালা এইসব এঁটো কাটা পরিষ্কার করেছিলেন দুহাত দিয়ে। তার কাছে মানুষ মানে ছিল জীব। তিনি পেট ভরে খাইয়ে জীবে প্রেম করতেন। মনিরুলের তখন সদ্য গোপ উঠেছে, কেষ্ট ঠাকুরের মতন বাঁশি বাজায়, চোখ গোল গোল করে বাতাবি লেবু গাছের তলায় চন্দ্রবোড়ার বাসার গল্প করে, নৌকায় দাঁড় বেয়ে নিয়ে যায় পাশের গ্রামে। শুধু তাই নয়, সুর করে মাঝে মাঝে কবিতাও বলে। আজ ওই গাও অঝরে চাহিয়া ওই গাওটির পানি, নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে, মধ্যে অতই শূন্য মাঠখানি ফাটলে ফাটলে ফাটি, ফাগুনের রোদে শুকাইছে যেন কি ব্যথারে মুখ মাটি, নিঠুর চাষিরা বুক হতে তার ধানের বসনখানি, কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি। নকশি কাঁথার মাঠ, এ সাজু আর রূপাইয়ের করুণ পরিণতি বারবার যেন শুনতে চান ইন্দুবালা মনিরুলের কণ্ঠে। জসীমউদ্দিন যে তার বড় ভালো লাগা কবি, বাবার কাছে কত গল্প শুনেছেন। একবার যখন ইন্দুবালা খুব ছোট, এই গ্রামে এসেছিলেন নাকি কবি, তার বাড়ির দাওয়ায় বসে চিড়ে ভাজা খেয়েছিলেন। ঠাম্মা দিয়েছিল কোচর ভরা নাড়ু, আমসত্ত্ব, তালপাটালি। মনিরুলের এইসব গল্প শুনতে ভালো লাগে, আর ইন্দুবালার ভালো লাগতো মনিরুলের গলায় নকশি কাঁথার মাঠ শুনতে। চোখ ভিজে আসে সাজু আর রূপাইয়ের দুঃখে, ঝিঝি ডেকে ওঠে। ঠাম্মা চুপ করে সলতে পাকান। ভাই কবিতা শুনতে শুনতে হাঁ করে বসে থাকে সবে সন্ধে নামার কলাপোতার মাটির বাড়ির দাওয়ায়। দূরে আজানের শব্দ ভেসে আসে পাশের বাড়ির সন্ধ্যের শাঁখে। চেয়ে থাকেন ইন্দুবালা মনিরুলের দিকে। কবেকার মনিরুল তার সবটুকু ভালোবাসা দিয়ে সহজ সরল টানা টানা চোখে তাকায়, আর এদিকের 70 পেরোনো ইন্দুবালা যেন একটুও নড়তে পারেন না বিছানা থেকে।
চুপ করে শুয়ে থাকেন। উনি জানেন এই ঘোরটুকু নিয়েই এখনও বেঁচে আছেন। যেদিন এই ঘোর কেটে যাবে সেদিন তিনিও চিরকালের মতো ছেনুমিত্তির লেন ছেড়ে কোথায় যেন দূরের পথে পা বাড়াবেন। ধনঞ্জয় নিজ থেকে ডাকছে, তাকে বাজারের টাকা দিতে হবে, ফর্দ করতে হবে, কিন্তু আজ তার যেন কিছুই শুনতে ইচ্ছে করছে না, কাজ করতে ইচ্ছে করছে না। বর্ষার বেলা গড়াচ্ছে, তিনি চুপটি করে শুয়ে আছেন, কারণ ওদিকে মা গ্রামের সেই সন্ধে হয়ে আসা ভালোবাসার পরিবেশে শুধু শুধু তাড়া লাগাচ্ছে। মা বুঝতে পারছেন লক্ষণ ভালো না, আগুনের গোলা হয়ে উঠছে মেয়ে, সবার চোখ তার দিকে, এমনকি এই একরত্তি ছেলেটারও। শেষকালে কিনা মেয়ে বিধর্মী হবে, বাড়ি থেকে পালাবে, কিংবা পাশের গ্রামের স্বর্ণলতার মতো দেহটা ভেসে উঠবে পুকুরে। ছেলেটাকেও তো ছাড়েনি বাড়ির লোকেরা, ধান খেতে কুপিয়ে রেখে দিয়েছিল। ভাবতে পারেন না আর একটা ছোট্ট ভুলের জন্য বেঘরে যাবে দুটো প্রাণ। ছোট্ট ভুল? হ্যাঁ, তাই তো। কবে আর কার জীবনে ভালোবাসা অনেক বড় হয়ে এলো? আর যদি আসতোই তাহলে চারপাশটা পাল্টে যেত না খুব তাড়াতাড়ি? মুখ দিয়ে বেরিয়েই যায়, এবার তুই উঠে পড় মনিরুল, অনেকটা পথ যাবি, তোর মায়েরও তো চিন্তা হয়, তাই না? কথাগুলো বলতে পেরে যেন শান্তি পান ইন্দুবালার মা। মনিরুল গুছিয়ে নেয় তার বই, ব্যাগ, হাতের বাঁশি, লণ্ঠন নিয়ে উঠোনটা পার করে দিয়ে আসেন ইন্দুবালা। দাঁড়িয়ে থাকেন বেড়ার দরজায়, যতক্ষণ না মনিরুল সামনের আলটা পেরিয়ে অন্ধকারে মিশে যায়। মনে মনে ভালোবেসেছিলে কি মনিরুলকে ইন্দুবালা? বেসেছিলেনই তো, না হলে কে লুকিয়ে লুকিয়ে মনিরুলের জন্য নাড়ু নিয়ে যেত, মুড়ির মোয়া, কুলের আচার, গপ গপ করে ছেলেটা খেত আর এক টানা গল্প করে যেত। কত যে গল্প ছিল মনিরুলের ওই ছেঁড়া কাপড়ের ব্যাগে, ঠাহর করতে পারতেন না ইন্দুবালা। তাহলে কেন কোনো দিন মনিরুলকে নিজের ভালো লাগা ভালোবাসার কথা বলতে পারেননি? ভয় করেছিল তার, নাকি বড় অভিমান করেছিলেন মনিরুলের উপরে? মা আসতে বারণ করেছিল মনিরুলকে, তাই বলে সে আর এই পথ মারাবে না, স্কুলেও কথা বলবে না, লুকিয়ে লুকিয়ে থাকবে সব সময়? চোখ ফেটে জল আসতো ইন্দুবালার। টিফিন কৌটোতে পড়ে থাকতো আমলকি, নলেন গুড়ে পাকানো রুটি। তারা যে একসাথে বসে দুজনে খেত, সে কথা কি মনিরুল ভুলে গেছে? খিদে পায় না বুঝি ইন্দুবালার? একদিন স্কুলে আসাই বন্ধ করে দিল মনিরুল। কারা যেন রটিয়ে দিল কলাপতার ইন্দুবালার সাথে শাকদিঘি গ্রামের মনিরুলের প্রেম হয়েছে, চিঠিও নাকি পেয়েছে তারা। বাড়িতে বন্দি হলেন ইন্দুবালা। আলের ধারের জানালার কাছে চুপ করে বসে থাকতেন। সন্ধ্যের শাঁখ বাজত, আজান তার ঠিক সময় মতোই হতো, কিন্তু মনিরুলকে আর আলোর পথে দেখা যেত না। এতটাও কেন ভালোবাসত মনিরুল ইন্দুবালাকে, যে ভালোবাসার দাম দিতে গিয়ে হারিয়ে যেতে হয়েছিল তাকে? বিয়ের অনেক দিন পরে শাশুড়ি যখন আর নেই, স্বামীর বাইরে থাকা এবং নেশার মাত্রা পাল্লা দিয়ে যখন আরও বেড়েছে, সংসারের হাল হয়েছে না খেতে পাওয়া মানুষগুলোর মতো, ইন্দুবালা হিমশিম খাচ্ছেন ছোট্ট দুটো ছেলে আর কোলের মেয়েকে নিয়ে। তখন একজন ভদ্রলোক দেখা করতে এলেন তার সঙ্গে। সন্ধ্যের আলোতে জীবনের প্রথম প্রেমকে চিনতে একটুও দেরি হয়নি তার। মনিরুলকে আরও সুন্দর লেগেছিল সেদিন। চশমা পরে চুপটি করে দাঁড়িয়েছিল দরজার সামনে সে। হাতে ছিল একটা চিরকুট, সেখানে পেন্সিলে অস্পষ্টভাবে লেখা ছিল ছেনুমিত্তির লেনের ঠিকানা। এত গল্প করা ছেলেটা এত শান্ত হয়ে যায় কি করে? বাড়ির ভেতরে এনে বসিয়েছিলেন মনিরুলকে। রান্নাঘরে ঢুকে আতি পাতি খুঁজছিলেন কি দিতে পারেন খেতে। অসহায় লাগছিল বড় তাকে। কৌটোর তলানিতে পড়েছিল একটু চিড়ে, সেইটুকুই ভাজলেন, সঙ্গে দিলেন চা। মনিরুলের বসার সময় ছিল না সেদিন। আত্মগোপন করে আছে যে কলকাতায়। পাকিস্তানের ঝানু গুপ্তচর ঘুরছে তাদের পিছনে। বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে একটা বড় দায়িত্ব নিয়ে এসেছে সে ইন্ডিয়ায়। বালিগঞ্জের কোথাও ওরা একটা রেডিও স্টেশন খোলার চেষ্টা করছে, স্বাধীন বাংলাদেশের বেতার। ইন্ডিয়া সরকার তাদের সব রকম সাহায্য করছে। একটা স্বাধীন দেশ পেতে চলেছে ইন্দু, আর কোনো ভাবনা নেই। চোখ মুখ যেন জল জল করছে মনিরুলের। ইন্দুবালার কি ইচ্ছে হচ্ছে না আজ ওর হাত ধরে যদি সে সত্যিই বেরিয়ে পড়তে পারত?
দেশের কাজে, কি ভালোই না হতো। কিন্তু যে চক্রব্যূহের মধ্যে তিনি তখন আটকে পড়েছেন, সেখান থেকে বেরোবেন কি করে? একদিকে মাতাল নেশাতুর স্বামী, অন্যদিকে ছোট ছোট 3 ছেলে মেয়ে। ইন্দুবালার জগৎ তখন অন্য। মল্লিক বাড়ির বউ তিনি। চলে যাবার আগে ইন্দুবালার হাতে মনিরুল দিয়ে গিয়েছিল নকশি কাঁথার মাঠ বইটা। তার প্রথম পাতায় সই করে লেখা ছিল ইন্দুকে জসিমউদ্দিন। চোখে জল ভরে এসেছিল ইন্দুবালার। এমন উপহার আজ পর্যন্ত কেউ দেয়নি তাকে। মনিরুল বলেছিল কবির সাথে দেখা হওয়ার বিস্তারিত গল্প, বলেছিল ইন্দুবালার বাড়ির কথা, তাদের ছোট্ট গ্রাম কলাপোতার কথা, তার তাল পাটালি আর তিলের নাড়ুর কথা। কবির চোখে যেন জল দেখেছিল মনিরুল। সঙ্গে সঙ্গে লিখে দিয়েছেন তিনি। এখনও মনে আছে তাহলে কি সব কিছু মনিরুলের? ভোলেনি সে কিছুই? না, মনিরুল ভুলে যায়নি। মনিরুল ভুলতে পারে না। বিয়েও করেনি সে, করতে পারতো না মনিরুল। রূপাইকে বিয়ে করেছিল আর কবরে মাথা রেখে মরেছিল সে। মনিরুল মরবে দেশের জন্য, স্বাধীনতার জন্য, বাংলা ভাষার রাষ্ট্র গড়ার জন্য। এটা তার ভালোবাসার দিব্যি। এত কথা সেদিন মনিরুল ইন্দুবালাকে বলে আসতে পারেনি। বলে আসা যায় না। কিছুটা সঙ্গোপনে বয়ে বেড়াতে হয়, আর কিছুটা হারিয়ে যায়। মনিরুল সেটা জানতো। এরপর থেকে ইন্দুবালা পাগলের মতো খুঁজে চলতেন স্বাধীন বাংলার রেডিও স্টেশন। পেয়েও যেতেন মাঝে মাঝে। বাঁশির সুরে চিনতে পারতেন মনিরুলকে। হঠাৎই মনে পড়ে যেত কপোতাক্ষের ঘাট, সন্ধেতে বাড়ি যাওয়া, স্কুলের মাঠ, বিশালাক্ষীতলা। মনিরুলকে ভোলা যায় না। মনিরুলকে ভুলতে পারেননি ইন্দুবালা। কিন্তু সেই মনিরুলও সত্যি সত্যি হারিয়ে গিয়েছিল একদিন চিরকালের মতো। যাওয়ার আগে শেষবারের মতন দেখা হয়েছিল ইন্দুবালার সাথে। সে তো আরও একটা ভুবন কাঁপানো গল্প। সেদিকে এখন প্রবেশ করলে ইন্দুবালার প্রথম জীবন অধরা থেকে যাবে। সংসারটা আর যে তার ঠিক করে করাই হয়ে উঠবে না। সেই যে এক ভরা বর্ষায় বিয়ে হয়েছে ছেনু মিত্তির লেনের স্যাঁতস্যাঁতে বাড়িটায় ঢুকলেন, আর কোথাও তার যাওয়াই হয়নি, একটিবারের জন্যও না। বাপের বাড়ি যাওয়া কঠিন ছিল, খরচ ছিল, ভিসার ব্যাপার ছিল। এক এক করে সব গয়না বিক্রি করে সংসার চালাতে গিয়ে নিজের দেহকে অলংকারহীন করে ফেলেছিলেন ইন্দুবালা। মায়ের সামনে দাঁড়ালে তখনই বুঝে যাবে যে। তাই বিয়ের পর একমাত্র গঙ্গা স্নান ছাড়া আর কোথাও যাননি ইন্দুবালা। সেই যে এসে মল্লিক বাড়ির রান্নাঘরে ঢুকেছিলেন, আজও আছেন। কিন্তু তার জন্য কোনো খেদ নেই তার মনে। বিয়ের পরে নতুন বউকে স্বামীর বাড়িতে এসে প্রথম দিনই দেখতে হয় রান্নাঘর ভরা আছে তোলা তোলা খাবারে। ডেচকি ভরা ডাল, কড়া কড়া ভরা মাছ, হাঁড়ি ভরা ভাত, দই, মিষ্টি, পেতলের পাত্র থেকে উতলে ওঠা দুধ, চারিদিকে ভরা ভরা সব কিছু। ভরা দেখলে তবেই না গেরস্থের সংসার সব ভরে উঠবে। কোলে কাখে মা ষষ্ঠী কৃপা করবেন বছরের পর বছর। শ্বশুরবাড়িতে প্রথমে রান্নাঘরে গিয়েই যেন হ্যাংলার মতো চোখ বড় বড় করে সব কিছু দেখো না। পাখি পড়ানোর মতন শিখিয়ে দিয়েছিলেন মা। যা লোভী একটা মেয়ে! হয়তো দেখা গেল রান্নাঘরে ঢুকেই শুক্তোর পাত্র নিয়ে বসে গেল। 5 ভাজা থেকে নারকেলগুলো তুলে তুলে খেতে শুরু করলো। আনারসের চাটনি আর কারোর জন্য একটুও রইল না। তখন কি বেইজ্জতটাই না হতে হবে কুটুমবাড়িতে। ছোট ভাই পাশ থেকে বলে, আর রসগোল্লা মা, কলকাতার বড় বড় মিষ্টি, সেগুলো দিদি ভাই খাবে না? কিরে, খাবি না? বিরক্ত হয়ে উঠেছিলেন ইন্দুবালা। বয়ে গেছে তার একটা অপরিচিত বাড়িতে গিয়ে শুক্তোর হাঁড়ি নিয়ে বসতে, নারকেল ভাজা খেতে। কত যে আনারসের চাটনি করো, ওই তো গাছেই পড়ছে ফলগুলো। বয়ে গেছে, বয়ে গেছে, বয়েই গেছে। খাবেন না ইন্দুবালা কিছু। সামনে এসে বাবা বাছা করলেও নয়। তখন অবশ্য বুঝতে পারিনি এত সব কিছু ইন্দুবালার কপালে জুটবে না কোনো দিন। প্রথম বউ মারা যাবার 1 বছরের মধ্যে বিয়ে হচ্ছে বলে সব কিছু লুকিয়ে রেখেছিল শ্বশুরবাড়ি। এমনকি বিয়েটাও হঠাৎ করে হয়ে গেলে যেমনটা হয় ঠিক তেমনটা। অথচ এইভাবেই কলাপোতায় বিয়ে হয়নি ইন্দুবালার। রীতিমতো জাঁক করে 3 গ্রামের মানুষ খাইয়ে নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন ব্রজমোহন।
ঠাম্মা সন্দেহ প্রকাশ করেছিলেন। বরযাত্রী বলতে বরের সাথে মোটে 4টে মানুষ এসেছে, পুরোহিত, নাপিত আর বরের 2 বন্ধু, ব্যাস। বাবা বলেছিল, বুঝতে পারছো না কেন, মা পাসপোর্ট ভিসার খরচ নেই, ওদিকে তো ওদের অনুষ্ঠান আছে নাকি। কিন্তু এদিকে সত্যিই কোনো অনুষ্ঠান ছিল না, কোনো লোকজন আসেনি, সানাই বাজেনি। একটা ন্যাড়া বাড়ি দেখে বাবার শুধু চোখ উজিয়ে জল চলে এসেছিল। বাড়ির বাইরে থেকে মেয়েকে বিদায় জানিয়ে ভাইয়ের হাত ধরে তখনই ফিরে গিয়েছিলেন দেশে। মেয়ের মুখের দিকেও তাকাতে পারেননি। হয়তো বুঝতে পেরেছিলেন কি মারাত্মক ভুলটা তিনি সত্যি করে ফেলেছিলেন এই বাড়িতে মেয়েকে বিয়ে দিয়ে। ইন্দুবালার ইচ্ছে করছিল ছুটে চলে যান বাবা ভাইয়ের সাথে, যেতে পারেননি। তারও বেশ কিছুদিন পরে পোস্টকার্ডে পেয়েছিলেন বাবার মৃত্যু সংবাদ, তখন আর যেতে পারেননি। শাশুড়ি ছিলেন অসুস্থ, গয়না বিক্রি করে যাওয়ার মতো অবলম্বনটুকুও ছিল না। নদীর ধার থেকে বিদায় দিয়ে এসেছিলেন মা ঠাম্মাকে, বাবাকে বিদায় দিয়েছিলেন শ্বশুরবাড়ির দরজায়। ভাই এসে দিদিকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেও জানে কোথায় নিয়ে যাবে তার দিদিকে আর কিভাবে। ততদিনে যুদ্ধের দামামা বেজে গেছে, একের পর এক গ্রাম জ্বলছে। ভাইকে সেবারে ঠিকমতো খাওয়াতেও পারেননি ইন্দুবালা। কবেকার সেই পুরনো কথা এখনও এঁটুলির মতো আটকে থাকে ইন্দুবালার সাথে। সবাইকে হারিয়ে এখন তিনি একা, তার কলাপোতার ভিটে বাড়ির মতো, ইন্দুবালা ভাতের হোটেলের মতো, বাগানের পিছনে ঠায় দাঁড়িয়ে থাকা নারকেল গাছটার মতো একা।